বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন মাধ্যমে শব্দের দ্রুতি, আমরা এখান থেকে আজকের এই চ্যাপ্টারটা শুরু করব। অর্থাৎ এই যে সাউন্ড বা শব্দের চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, আজকে আমরা এখান থেকে শুরু করব। এর আগের যে টপিকগুলো রয়েছে এই চ্যাপ্টারটার, সেটা আমরা বলে দিয়েছি। আজকে আমরা এখান থেকে শেষ করার চেষ্টা করব। এবং আপনাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দিয়েছিল। কোথায় দিয়েছিল? এএলপিতে দিয়েছিল। কোথায় দিয়েছিল? এনটিপিতে দিয়েছিল। আবার কোথায় দিয়েছিল? গ্রুপ ভিডিওতে দিয়েছিল। তাই বুঝতে পারছো এই এনসিইআরটির বই কতখানি গুরুত্বপূর্ণ। যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে তোমরা এই ভিডিওটা জাস্ট অল্প সময়ের জন্য আপনারা দেখো, তাহলে বুঝতে পারবে। আপনাদেরকে যখন আমি বলে দিব এবং আপনাদের কাছে যদি প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার আছে, তাহলে তোমরা মিলিয়ে নেবে যে একেবারে লাইন তুলে প্রশ্ন দিয়ে দিচ্ছে বন্ধুরা, লাইন তুলে। তো অপেক্ষা করো, তো দেখো ভিডিওটা। তো এখান থেকে আমরা শুরু করব। তো এর আগে আমরা জেনেছি যে শব্দ শব্দ একটা মাধ্যমের প্রয়োজন আছে, তবেই সেই শব্দটা আমরা অর্থাৎ সাউন্ডটা আমরা সাউন্ডটা যেতে পারে। মাধ্যম না থাকলে কিন্তু শব্দ বা সাউন্ড কোথাও যেতে পারবে না। এটা তো সকলেই বুঝেছ আশা করি। তো আমরা যে আলোর যে বেগ অপেক্ষা অনেক সময় কার বেগটা বেশি হয়, তোমাদের প্রশ্ন আসবে। এরকম সোজা প্রশ্ন দেবে না, কিন্তু আপনাদেরকে বলে রাখি তাও, শব্দর যে বেগ অনেক সময় কী হয়, আলোর বেগ অপেক্ষা অনেক কম হয়ে থাকে শব্দের বেগটা। তো এটা ইম্পর্টেন্ট নয়। এবার আপনাদেরকে বলে দিই যে যেটা আপনাদের পরীক্ষাতে হয়েছিল, তোমরা অনেকে ভাবছো অনেকক্ষণ ধরে, এই যে 0°C উষ্ণতায় শব্দের বেগটা কত এবং 22°C উষ্ণতায় কত। এই প্রশ্নটা যদি তোমাদের প্রিভিয়াস ইয়ারে যদি না আসে, তখন আমাকে কমেন্ট করে নিচে জানাও যে হ্যাঁ এটা আসে না। তো দেখতে পাচ্ছ এরকম টাইপের প্রশ্ন তুলে আমরা কিন্তু আপনাদের জন্য কত সুন্দরভাবে উপস্থাপন করছি। তাই বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ এই 331 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে 0°C উষ্ণতায় শব্দের বেগটা, তার গতিবেগটা এরকম হয়ে থাকে। এবং যখন 22°C হবে, তোমরা সকলে জানো, এর আগের ভিডিওতে জেনেছ, যখন আমরা কি করছি, তার তাপমাত্রাটা যখন ইনক্রিজ করছি বায়ুমণ্ডলের, তখন কিন্তু তার শব্দের বেগটাও ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে কোনো মাধ্যমে উষ্ণতা শব্দের উপর বেগ নির্ভরশীল। বুঝতে পারছি? অর্থাৎ উষ্ণতা যদি বাড়ে, তাহলে অবশ্যই তার শব্দের বেগটাও বেড়ে যাবে। এবং কঠিন মাধ্যম, তোমরা সকলে বুঝতে পারছো, কঠিন মাধ্যমে অপেক্ষা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগটা কম হবে। তাহলে মাধ্যমের উষ্ণতা বৃদ্ধি করলে শব্দের বেগটা কী হবে? বৃদ্ধি পাবে। দেখো লাইন তুলে আমরা বলে দিচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো এবং তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, ভিডিওটা দেখো। আর কি বলবো, এবার দেখো 25°C তাপমাত্রায় বিভিন্ন মাধ্যমের শব্দের বেগগুলো দেওয়া আছে। দেখো অ্যালুমিনিয়ামের বেগটা দেখো সব থেকে তোমরা বেশি দেখতে পাচ্ছ, 6420 মিটার/সেকেন্ড। তাহলে এই অ্যালুমিনিয়াম দিয়ে কী করছে, শব্দটা বেশি স্পিডে স্পিডে বলতে পারো, বেশি স্পিডে যেতে পারবে। নিকেল, তারপরে স্টিল, তারপরে লোহা, তারপরে পিতল, তারপরে গ্লাস। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো আমরা আর বেশি কিছু যাচ্ছি না, তোমরা এইটুকু মনে রাখতে পারো এইগুলা। তো এবার আমরা আরও বেশি কিছু, সেখান থেকে আমাদের কিছু আর ইম্পর্টেন্ট নয়, এবং এগুলো আমরা আর কিছু বলতে যাব না, কারণ আমরা বেশি বলে আমাদের কিছু লাভ নেই। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো। এবার দেখো সনিক বোম জিনিসটা কি। কোনো বস্তুর বেগ শব্দের বেগ অপেক্ষা বেশি হলে সেই বস্তুকে আমরা শব্দোত্তর বেগ বলে থাকি। এটা আমরা সকলে জেনেছি, এর আগের ভিডিওতে আমরা সেটা জেনেছি। যেমন কেমন হবে, গুলি, জেট প্লেন ইত্যাদি প্রায় শব্দোত্তর বেগে গতিশীল হয়ে থাকে। কারণ শব্দোত্তর বেগ কোনটা, কোনো বস্তুর বেগ শব্দের বেগ অপেক্ষা বেশি হবে, সেটাই হবে আমরা শব্দোত্তর বেগ। যখন কোনো শব্দ সৃষ্টিকারী বস্তু শব্দের বেগ অপেক্ষা বেশি বেগে গতিশীল, তখন একটা বায়ুতে অভিঘাত তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে, শক ওয়েভ। এই অভিঘাত তরঙ্গ বিশাল পরিমাণে শক্তি বহন করে। এর ফলে বায়ুতে চাপের পরিবর্তন হয় এবং তীক্ষ্ণ ও জোরালো শব্দ তৈরি হয়। এই শব্দকে আমরা কি বলবো? সনিক বোম বলবো। তাহলে বুঝতে পারছো সনিক বোমটা কি। অর্থাৎ এই যে অভিঘাত যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে ওই শব্দোত্তর বেগ করার সময়, সেই অভিঘাত তরঙ্গের বিশাল পরিমাণে শক্তি কিন্তু বহন করে নিয়ে যায়। এর ফলে বায়ুতে একটা চাপের পরিবর্তন হয় এবং তীক্ষ্ণ ও জোরালো শব্দ তৈরি করে। এই শব্দকে সনিক বোম বলবে।
বুঝতে পেরেছো? আশা করি জিনিসটা বুঝতে পেরে গেছো। এবার সুপারসনিক বিমান এয়ারক্রাফট কর্তৃক যে অভিঘাত তরঙ্গের সৃষ্টি হয় তা এত বেশি শক্তিশালী যে তা জানলার কাঁচও ভাঙতে পারে, এমনকি অট্টালিকার ক্ষতি সাধনও করতে পারে। এই হচ্ছে ব্যাপার সনিক বোম বা সনিক বেগ, যাই হোক তোমরা আল্ট্রাসনিক। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে আমাদের সেরকম কিছু ইম্পর্টেন্ট আমরা পাচ্ছি না, তাই আমাদের আর পড়ার দরকার নেই। এবার আমরা নেক্সটে চলে যাব, নেক্সট পেজ। এবার দেখো প্রতিধ্বনি জিনিসটা কি, এটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে এবং এটা সকলে জানো কি যে পুনরাবৃত্তি এই শব্দকে আমরা প্রতিধ্বনি বলি। অর্থাৎ ধরো তুমি উঁচু দালান বা পাহাড়ের কাছে চিৎকার করছো বা হাততালি দিচ্ছি, কিছুক্ষণ পর ওইরকম শব্দ পুনরায় তোমরা শুনতে পাবে, সেটা হচ্ছে প্রতিধ্বনি। কোনো শব্দের রেস আমাদের মস্তিষ্কে কত সময় পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড স্থায়ী থাকবে। এটি স্পষ্ট প্রতিধ্বনি শুনতে হলে মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে সময় ব্যবধানটা কত হবে, 0.1 সেকেন্ড। যদি আমরা একটি নির্দিষ্ট তাপমাত্রার বায়ুতে দেখতে পাচ্ছি এই বেগটা কত বলো তো, 22 ডিগ্রি 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগটা হচ্ছে 344 মিটার পার সেকেন্ড। এবার তোমরা বলো তো, একটু আগে তো আমরা আলোচনা করলে 0 ডিগ্রি সেলসিয়াসে বায়ুতে গতিবেগটা কত হবে, পারবে বলতে? পারবে? যদি পারো তো চলো বলো। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। এবার এখানে একটা ক্যালকুলেশন করে দেওয়া আছে, তোমরা যদি বুঝতে পারো তো ভালো, না বুঝতে পারলে ছেড়ে দাও, এটা সেরকম ইম্পর্টেন্ট আমরা ভাবছি না, তাই এটাকে আমরা স্কিপ করে দিচ্ছি। তো এটা তোমরা যদি করতে পারো তো দেখো। হ্যাঁ, তো এই হচ্ছে এই টপিকটা থেকে এই সব আমরা পাচ্ছি। এবার দেখো আমরা অনুরণন আমরা পড়বো, এটা কি? তো কোনো বড় হল ঘরে উৎপন্ন শব্দ যতক্ষণ পর্যন্ত শোনা যাওয়ার মতো পর্যায়ে থাকে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন দেয়াল দ্বারা বারবার প্রতিফলিত হতে থাকে। এইভাবে বারবার প্রতিফলনের ফলে শব্দের দীর্ঘক্ষণ যাবৎ অস্তিত্ব থাকাকে আমরা অনুরণন বলে থাকি। তোমরা বুঝতেই পারছো জিনিসটা কি, আর আমরা বেশি কিছু বলতে যাচ্ছি না। তোমরা যদি উদাহরণটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখবে কি করছে, প্রেক্ষাগৃহ বা বড় হল ঘরে অতিরিক্ত অনুকরণ একেবারে অভিপ্রেত নয়। অর্থাৎ অনুকরণ কমানোর জন্য প্রেক্ষাগৃহের ছাদ এবং দেয়ালগুলো শব্দ শোষক বস্তু যেমন তন্তু দ্বারা তৈরি পাটাতন, অমিশ্রণ আস্তরণ বা ঝালর জাতীয় পদার্থ দ্বারা ঢেকে দেওয়া হয়। কেন ঢেকে দেয়? কারণ শব্দটা শোষণ করবে, তার জন্য। বসার আসনগুলি তৈরির উপাদান এমনভাবে নির্বাচন করতে হবে যাতে শব্দ শোষণ করে। আশা করি বুঝতে পেরেছো। আরও আমরা সেরকম কিছু পড়বো না, অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে যাবো। এটা আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যাতে আপনাদের সময়টা বেঁচে যায়। আমরা বলতে পারি এখানে অনেক কিছু বলে দেবো, তো সেগুলো শুনতে আপনাদের ধৈর্য হারিয়ে ফেলবে, তাই আমরা বেশি কিছু বলছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি। শব্দের বহু সংখ্যক প্রতিফলনের ব্যবহার। এবার আমরা শব্দের যে বহু সংখ্যক প্রতিফলন সেগুলো আমরা ব্যবহারও কিন্তু করতে পারি। কোথায় কোথায় ব্যবহার করবো দেখো। মেগাফোন, হরন বাদ্যযন্ত্র যেমন ট্রাম্পেস্ট এবং সানাই এর আকৃতি এইরূপ করা হয় যাতে শব্দ সমস্ত দিকে না ছড়িয়ে একটি নির্দিষ্ট দিকে যায়। তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কোনটা। এই যে হর্ন, এই মেগাফোন, এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট দিকে যাবে। এটা এই সকল যন্ত্রপাতি একটি নলের মুখ ভাঙ শঙ্কু আকৃতি বিশিষ্ট হয়, তাতে পুনঃ পুনঃ শব্দের প্রতিফলন ঘটে এবং তা উৎস থেকে শ্রোতার অভিমুখে ধাবিত হয়। এবার তোমরা দেখে দেখবে চিকিৎসকদের যে একটা স্টেথোস্কোপ যে থাকে, হ্যাঁ, বুকেতে চাপা দিয়ে ধরে ডাক্তারবাবুরা, তোমরা দেখতে পাচ্ছ, এটাকে স্টেথোস্কোপ বলে হয়ে থাকে। তোমরা ক্লাস 4-এ এটা জেনেছো এবং ক্লাস 4 বা ক্লাস 3-তে দেওয়া আছে ছবিটা ভালো করে। এই অভ্যন্তরে প্রধান হৃৎপিণ্ডের বা ফুসফুসের শব্দ কাজে ব্যবহৃত হয়ে থাকে। রোগীর হৃৎপিণ্ডের হৃৎস্পন্দন স্টেথোস্কোপে বারবার প্রতিফলিত হয়ে ডাক্তারদের কানে পৌঁছায়। এবার তোমরা দেখে থাকবে সংগীতানুষ্ঠান হল, অর্থাৎ যেখানে সঙ্গীত অনুষ্ঠান করা হবে, সঙ্গীত অনুষ্ঠান, সেই হলটা সম্মেলন ভবন এবং সিনেমা হলের ছাদগুলো সাধারণত বাঁকা করা হয়। কেন হয়? শব্দের ফলে শব্দের যে প্রতিফলনটা পরে তলের এই কোনায় কোনায় পৌঁছায়। অনেক সময় রঙ্গমঞ্চের পিছনে কী করা হয়ে থাকে, রঙ্গমঞ্চের পিছনে বাঁকা সাউন্ড বোর্ড স্থাপন করা হয়। শব্দ সাউন্ড বোর্ডে প্রতিফলিত সমানভাবে সমস্ত হল ঘরে বিস্তার লাভ করে, তার জন্য এরকম করা হয়ে থাকে বাঁকানো। বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। এবার শ্রুতি সীমা জিনিসটা কি? তো
এটা একেবারে সোজা প্রশ্ন, যদি দেয় তো খুবই ভালো। মানুষের ক্ষেত্রে শব্দের শ্রুতিগোচর সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। মনে রাখবে। এবং 1,000 হার্জ সমান হচ্ছে 1 সাইকেল পার সেকেন্ড। তারপরে আমরা যাব, তারপরে দেখো কিছু কিছু প্রাণী যেমন কুকুর, তারটা কত হবে 25 কিলো হার্জ, বুঝতে পারছো? এবং 1 কিলো হার্জ সমান 1,000 হার্জ, বুঝতে পারছো? এবং 20 হার্জের নিচের কম্পাঙ্কযুক্ত শব্দকে আমরা শব্দ বলবো। শব্দোত্তর নয় বন্ধুরা, ভালো করে ভাষাটা দেখবে, শব্দোত্তর নয়, শব্দোত্তর। হ্যাঁ, এবার ভূমিকম্পন ফলে যে ভূকম্পন তরঙ্গ সৃষ্টির কম কম্পনের শব্দ তরঙ্গ হয়, তা সম্ভবত প্রাণীদের সতর্ক করে। শব্দের কম্পাঙ্কটা 20 কিলো হার্জ অপেক্ষা বেশি হলে তাকে আমরা শব্দোত্তর বা আলট্রা সাউন্ড বলে থাকি। এরকম কিছু কিছু প্রাণী আছে যেমন ডলফিন, বাদুড়, শুশুক শব্দোত্তর শব্দ উৎপন্ন করে থাকে, মানে 20,000 সাউন্ডের উপরে তারা করে থাকে। ইন্দুররা আল্ট্রাসাউন্ড তৈরি করে খেলা করে, ইন্দুররা কিন্তু করে, ভাবতে পেরেছ? শ্রবণ সহায়ক যন্ত্র, ইলেকট্রিক যন্ত্র বিভিন্ন ব্যবহার করা হয়ে থাকে। তোরা এটা আমরা আর বেশি কিছু বুঝতে পারছি না, যে মানে বুঝতে পারছি নাকি, মানে এটা আমরা বেশি কিছু বলবো না। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, দেখতেই পাচ্ছ, এটা পড়ে নেবে। এটা আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলবো। এবার শব্দোত্তর শব্দ হচ্ছে, এবার দেখো যদি আমরা এখান থেকে জিসটা যদি নিতে চাই তাহলে কি হবে? শব্দোত্তর এটা হচ্ছে 20,000 নিচে হবে যে শব্দটা, এবং শব্দোত্তর কোনটা হবে সেটা উপরে হবে, বুঝতে পেরেছি? 20,000 এর 20,000 হার্জের উপরে যেটা হবে সেটা শব্দোত্তর শব্দ। অর্থাৎ এবারে এই শব্দোত্তর শব্দ কোন কোন প্রাণীতে করতে পারে? ডলফিন, বাদুড়, শুশুক এগুলো করতে পারবে, আর ইন্দুররাও কিন্তু করে থাকে। এবার দেখো, শব্দোত্তর শব্দ আল্ট্রাসাউন্ড হলো উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ। হ্যাঁ, এই শব্দোত্তর শব্দ উপস্থিত বাধাকে অতিক্রম করে সুনির্দিষ্ট পথে যেতে সক্ষম হয়। শব্দোত্তর শব্দ ব্যাপকভাবে কিন্তু শিল্পক্ষেত্রে এবং চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। কেমন ব্যবহার করা হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ। যে সকল অঞ্চলে পৌঁছানো কষ্টকর হয়ে থাকে, যেমন কুণ্ডলি, নল আছে, অসম আকৃতির অংশ আছে, তো এগুলোতে কী করে পৌঁছাবে? হাতও যাবে না, কিছু যাবে না, তখন শব্দ প্রয়োগ করে সেটা ওই বস্তুটা পরিষ্কার করা হয়ে থাকে। ধাতব বলকে ফাটল বা ত্রুটি বের করার জন্য শব্দোত্তর শব্দ ব্যবহার করা হয়ে থাকে, এইসবগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই ছবিটা, ফাটল থাকলে সেটা চিহ্নিত করে দেবে, বুঝতে পারছো? আর আমরা বলছি তো, বেশি কিছু বলবো না। এবং এখান থেকে আপনাদের প্রশ্ন এসেছিল, সেটা কী জিনিস তোমরাই বলবে। কি দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাচ্ছ না? ওয়েট করো বন্ধুরা, ওয়েট করো, আপনারা সব পেয়ে যাবে। তো দেখো, শব্দোত্তর শব্দকে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ থেকে প্রতিফলিত করে হৃৎপিণ্ডের ছবি তৈরি করে এই প্রক্রিয়াকে ইকোকার্ডিওগ্রাফি বলা হয়ে থাকে, বুঝতে পেরেছো? ইকোকার্ডিওগ্রাফি জিনিসটা কি? আল্ট্রাসাউন্ড স্ক্যানার শব্দের যন্ত্রে শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করে মানব শরীর অভ্যন্তরীণ অঙ্গসমূহের ছবি তোলা হয়, বুঝতে পারছো? আল্ট্রাসোনোগ্রাফি। তো এই হচ্ছে ব্যাপার, এগুলা পড়ে নেবে, জানে এগুলো তোমরা সকলে জানো। এবার দেখো, এইটা আপনাদের এসেছিল প্রশ্ন, সেটা হচ্ছে সোনার। এই সোনারটা কোথায় আমরা ব্যবহার করে থাকি? তো সোনারের পুরো নাম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং আছে। তো সোনার হলো একটি যন্ত্র যার সাহায্যে জলের নিচে অবস্থিত বস্তুর দূরত্ব, দিক এবং দ্রুতি নির্ণয় করা যায়। সোনার কাজ কি করে, কেমনভাবে করে? তো প্রেরক এবং নির্ণায়ক এই দুটি অংশ দ্বারা সোনার গঠিত হয়ে থাকে, যাদেরকে নৌকা বা জাহাজের তলদেশে স্থাপন করা হয়। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ সোনারকে স্থাপন করা হয়েছে, একটা নির্ণায়ক আর একটা প্রেরক। এখানে কেমন কাজটা করে চলো একটু ডিটেলসে আমরা জেনে নিই, কারণ এখান থেকে প্রশ্ন আপনাদের দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে। তো প্রেরক যন্ত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিটাতে, এই যে প্রেরক যন্ত্রটা, এরা কী করছে? শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করছে এবং প্রেরণ করছে। এই তরঙ্গ জলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন সমুদ্রের তলদেশে বস্তুকে আঘাত করছে এবং ওই প্রতিফলিত হয়ে নির্ণায়ক যন্ত্রে এসে অনুভূতি হয়। অর্থাৎ এই নির্ণায়ক একটা যন্ত্র রয়েছে, এই যন্ত্রতে আসে কী হচ্ছে, ওদের ডিটেক্টর যন্ত্রতে এসে কী হচ্ছে, অনুভূতি দিচ্ছে যে এখানে কিছু আছে একটা। তাহলে এই নির্ণায়ক শব্দোত্তর তরঙ্গের উপযুক্ত বৈদ্যুতিক সংকেতিক রূপান্তরিত করে এবং উপযুক্তভাবে বিশ্লেষণ করে এবং অনুবাদ করে। শব্দোত্তর তরঙ্গের জলে
গতিবেগ এবং প্রেরণের গ্রহণের মধ্যে সময় জেনে যে বস্তু থেকে শব্দ তরঙ্গের প্রতিফলন ঘটে তার দূরত্ব নির্ণয় করা যায়। এইখানে দেখো সূত্রের অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 2d সমান v ইন্টু টি। উপরোক্ত পদ্ধতিতে বলে প্রতিধ্বনির বিস্তার পদ্ধতি, এইটাকে বলে প্রতিধ্বনির বিস্তার পদ্ধতি। তাহলে জলের তল দিয়ে অবস্থিত পাহাড়, উপত্যকা, ডুবোজাহাজ, হিমশৈল এবং ডুবোজাহাজ জাহাজের অবস্থান ইত্যাদি নির্ণয় করতে আমরা সোনার ব্যবহার করে থাকি। এবার দেখো তারপরে চলো তারপরে দেখো, তো বাদুড় শব্দত্ব তরঙ্গ প্রেরণ গ্রহণের মাধ্যমে শিকার কিন্তু করে থাকে, অর্থাৎ শব্দ তরঙ্গ সে সোনার মতনই কিন্তু সে কাজ করে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তারপরে দেখো শুশুকও কিন্তু অন্ধকারে চলতে এবং খাদ্য খুঁজে বের করতে শব্দ ব্যবহার করে। কেমন করে এই দেখো, এই শব্দ, এই যে বাদুড় সে একটা শব্দোত্তর প্রেরণ করছে এবং যেখানে যে বস্তুর উপরে ধরো এখানে একটা বস্তু দেখা যায়, এখানে শব্দ সে প্রয়োগ করছে, এখানে সে আঘাত হলো শব্দটা আবার ফিরে যাবে, তখন সেই বাদুড়টা বুঝতে পারে এখানে কোনো একটা বস্তু রয়েছে, তখন সেইটা যায় সে খায়। তারপরে দেখো বৈকর্ণের নাম হচ্ছে কর্ণচ্ছদ। এইটা তোমরা বেশি কিছু নয়, এটা তোমরাকে আর কি বলবো, এটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট আপনাদেরকে বলে দিয়েছি সেগুলোই যথেষ্ট। তো চলো এবার আমরা এই চ্যাপ্টারটা থেকে কী সব জানলাম সেগুলো জেনে নিই। তো বিভিন্ন বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়ে থাকে, বুঝতে পারছো? কম্পন হলেই শব্দ সৃষ্টি হবেই। জড় মাধ্যমে শব্দ দিয়ে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ রূপে সঞ্চালিত হয়। তাই জড় মাধ্যমে কী হয়ে থাকে? অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা তির্যক তরঙ্গ রয়েছে। মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ ধারাবাহিক ঘনীভবন ও তনুভবনের সাহায্যে কী হচ্ছে? গমন করে। এই যে এরা আপনার এটা কী বলো? ওয়েব ফর্মটা এরকমভাবে করা হয়ে থাকে। শব্দ বিস্তার মাধ্যমের মধ্য দিয়ে শব্দ গতি গমন করে, কিন্তু মাধ্যমের কোণাগুলি স্থানান্তরিত হবে না। ওই যে শব্দের কোণাগুলো রয়েছে সেগুলো কোনো চেঞ্জ হবে না, কিন্তু তার গতিটা কী হবে? গমন হবে। শব্দ শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে গমন করতে পারে না। ঘনত্বের পরিবর্তন একটা সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানে পৌঁছতে পুনরায় সর্বোচ্চ মানে পৌঁছায়, এটি পূর্ণ দোলন হয়। অর্থাৎ এই যে একটা ওয়েভফর্ম পূর্ণ হয় সেটাই বলতে চাইছি। পরপর দুটি ঘনীভবন বা দুটি তনুভবনের মধ্যবর্তী দূরত্বকে আমরা কী বলি? এটার নামটা বলে তো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে থাকি। মাধ্যমের ঘনত্বের বা চাপের একটি পূর্ণদোলন সম্পন্ন হতে যে সময় তাকে পর্যায়কাল টি বলা হয়ে থাকে। একক সময় ওই যে এই ওয়েভফর্মটা, একক সময় মোট যত সংখ্যক পূর্ণদোলন সম্পন্ন হয় তাকে আমরা মিউ বলি এবং মিশন 1/t। শব্দের বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য পরস্পরের সম্পর্কটা দেখতে পাচ্ছ। প্রাথমিক শব্দের বেগ মাধ্যমের প্রকৃত তাপমাত্রার উপর নির্ভরশীল হয়ে থাকে। তাপমাত্রা যদি বাড়ে তাহলে শব্দের বেগও কিন্তু কী হবে? বেড়ে যাবে। শব্দের প্রতিফলনের সূত্র অনুযায়ী যে দিক বরাবর শব্দ প্রতিফলন তলে আপতিত হয় এবং প্রতিফলিত তল থেকে প্রতিফলিত হয়, তারা আপতন বিন্দুতে প্রতিফলকের তলের অবিলম্বের সঙ্গে সমান কোণে সৃষ্টি করে এরা এক সমতলে অবস্থান করে। একটি স্বতন্ত্র শব্দ স্পষ্টভাবে শোনার জন্য মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ন্যূনতম 0.1 সেকেন্ড হতে হবে। প্রেক্ষাগৃহে শব্দের পুনঃ প্রতিফলনের ফলে শব্দটির রেসের স্থায়িত্ব বেড়ে যায় এবং একে অনুরণ বলে। শব্দের বৈশিষ্ট্যগুলি যথা তীক্ষ্ণতা, প্রাবল্য মাত্রা এবং গুণ আনুষঙ্গিক তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়। শব্দের প্রাবল্য মাত্রা হল প্রাবল্য সম্পর্কিত কর্ণের সার্বিত্য প্রক্রিয়া। একক সময় একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত শব্দ হচ্ছে প্রাবল্য। এবার দেখো, মানুষের শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক কত হচ্ছে? 20 হার্জ থেকে 20,000 হার্জ, 20,000 কিলো হার্জ বা 20,000 হার্জ, যে বলবে। তো এই ছিল আজকের টপিক। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে দেখা হবে।